আর এই দুর্যোগের মধ্যেই বিদ্যুতের তারে আগুন। রাতে মালদার হবিপুরে আতঙ্ক। তারে আগুনের জেরে বিদ্যুৎ বিভ্রাট। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিদ্যুৎ কর্মীরা। মেরামতির পর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় এলাকায়। ঘটনার সময়ের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আতশবাজি প্রদর্শনীর মতো ছবি কালকে কার্যত সামনে আসে যখন এই বিদ্যুৎ বিভ্রাট হয় সেখানে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির জেরে আমরা দেখাচ্ছি বিভিন্ন জায়গা জলমগ্ন। এবার দেখাবো কলকাতা বিমানবন্দরের ছবি। বৃষ্টিতে বিপত্তি। কলকাতা বিমানবন্দরে রাতভর বৃষ্টিতে পার্কিং বেতে জল জমে যায়। বিমানবন্দরের পার্কিং বেতে জল জমে গিয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। জলমগ্ন কলকাতা বিমানবন্দরের পার্কিং বে। যারা এই বিমানবন্দর ব্যবহার করেন, যাদেরকে এখান দিয়ে যাতায়াত করতে হয়, তাদেরকে এই জলের মধ্যে দিয়ে গিয়েই বিমানে উঠতে হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। অনুপ, ঠিক কতটা অংশ জলমগ্ন হয়ে রয়েছে কলকাতা বিমানবন্দরে? বৃষ্টির ফলে কিন্তু একেবারে কলকাতা বিমানবন্দর জলমগ্ন। এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের যে পার্কিং বে, সেই পার্কিং বেতে কিন্তু জলমগ্ন। যেমন পাশাপাশি একেবারে উল্টো দিকে চিত্র হিসেবে কিন্তু এয়ারপোর্ট সকাল পর্যন্ত জল ছিল। যদিও এয়ারপোর্ট অথরিটি জানাচ্ছে এই জল কিন্তু কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে এবং প্রত্যেকটা এলাকায় যখন জল ছিল, এখনো পর্যন্ত যে পার্কিং বে, সেই পার্কিং বেতে কিছুটা অংশে জল রয়েছে এবং সকাল থেকে বিমানবন্দরের ভিতরের প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রানওয়ে ছাড়া সেখানে জলমগ্ন ছিল। ফলে বিমানবন্দর কর্তৃপক্ষ সকাল থেকে কিন্তু একেবারে জল যাতে নামে সে ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু একেবারে বিমান যাওয়া বা আসার ক্ষেত্রে গন্তব্যস্থলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। তার কারণ রানওয়েতে এই মুহূর্তে কোনো জল না থাকলেও বিমান যেখানে থাকে অর্থাৎ ট্যাক্সি বে পাশাপাশি যে পার্কিং বে, সেই এলাকাতে জল ছিল, কিন্তু সেই জল কিন্তু ইতিমধ্যেই নামানোর কাজ শুরু হয়েছে বলে এমনটাই বিমানবন্দর কর্তৃপক্ষ তারা জানাচ্ছে। বেশ, ধন্যবাদ। রাজ্য জুড়ে এই দুর্যোগ আর দুর্যোগে এবার বাড়তি সতর্ক নবান্ন। জেলা শাসকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ। জেলা স্তরে সরকারি কর্মীদের ছুটি বাতিল। ঠিক কি কি পদক্ষেপ করা হচ্ছে জানবো। আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই জেলা শাসকদের নির্দেশ পাঠানো হয়েছে যে জেলা স্তরে আপাতত সব সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করার জন্য। মুখ্য সচিব বিপিন কুমারকে ইতিমধ্যে সেই নির্দেশ বিভিন্ন জেলা শাসকদের পাঠিয়েছে এবং বলা হয়েছে যে আজ থেকেই ছুটি বাতিলের নির্দেশিকা কার্যকর করতে যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়। তার সঙ্গে জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। মহকুমা স্তরেও কন্ট্রোল রুম চালু করতে বলা হয়েছে জেলা শাসকদের। এছাড়াও কোন নদীর জলস্তর কত পরিমাণ, পাশাপাশি কোন এলাকায় বৃষ্টির জেরে কি পরিমাণ পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রতিনিয়ত সেই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রাণ সামগ্রী সহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বিভিন্ন জেলাগুলি জেলা শাসকদের কার্যত সতর্ক করেছেন খোদ রাজ্যের মুখ্য সচিব বিপি কোপালিকা এবং জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে জেলা স্তরে সব সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করতে। বেশ, ধন্যবাদ সোমরাজ। বীরভূমের দিকে নজর রাখবো। সেখানে আজও জলমগ্ন কঙ্কালীতলা মন্দির চত্বরে, এক বুক জল। বন্ধ রয়েছে কঙ্কালীতলা মন্দির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, গতকালও আমরা দেখেছি কঙ্কালীতলার অবস্থা, আজ ঠিক কি পরিস্থিতি সেখানে তুমি দেখতে পাচ্ছ? এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, যত সময় বাড়ছে ততটাই কিন্তু জল বাড়ছে। কালকে যেমন দেখা যাচ্ছিল মন্দিরে যে নাথ মন্দির, সেই পর্যন্ত কিন্তু প্রবেশ করা যাচ্ছিল, কিন্তু আজকে বা কালকে সন্ধ্যার পর থেকে সেটাও কিন্তু আর প্রবেশ করা যাচ্ছে না। তার জন্যই কিন্তু মন্দির কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই যে পূজা অর্চনা যে ভক্তরা যারা আসছে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে, মন্দিরের ভেতরে প্রবেশ করা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশে একটি শিব মন্দির রয়েছে, সেখানেই কিন্তু মা কঙ্কালী পুজো করা হচ্ছে। পাশাপাশি যেটা বলে রাখবো, এখানকার যারা মন্দির কর্তৃপক্ষ বা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কিন্তু সকলেই জানাচ্ছে যে যদি আবারও বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু মন্দিরে আরো জল বাড়তে পারে। সেক্ষেত্রে একদমই মন্দিরের ভেতর পর্যন্ত আর প্রবেশ করা কোনো মতেই যাবে না, কারণ বেশ কিছু ব্রাহ্মণ রয়েছে তারা কিন্তু মন্দিরে গিয়ে শুধুমাত্র মায়ের যে প্রতিদিনের যে নিবেদন বা পুজো সেটা কিন্তু করে আসছিলেন। বাকি কিন্তু আর তারা কিন্তু কিছু করতে পারছিলেন না বা কোনো ভক্তবৃন্দ কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। আর সেক্ষেত্রে যদি আরো বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে মন্দির কিন্তু বন্ধ করে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে মন্দির কর্তৃপক্ষ। ধন্যবাদ ইন্দ্রজিৎ। গতকালের ছবি দেখতে পাচ্ছেন। গতকালে নাট মন্দির পর্যন্ত জল পৌঁছে গিয়েছিল, সেই ছবি আমরা দেখিয়েছিলাম।
আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ যেমনটা জানালেন, আজকে কিন্তু জলস্তর আরও বাড়ছে। পাশে শিব মন্দিরে ব্যবস্থা করা হয়েছে পুজোর, কিন্তু সেখানে এখন কোনো রকম পুণ্যার্থীদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। মন্দির চত্বরে পুণ্যার্থীদের প্রবেশে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলাতেই একদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে, তার মধ্যেই নদীগুলোরও কিন্তু জলস্তর বাড়ছে। ঘাটালের ছবি দেখাবো। ঘাটালে ঝুমির জলে প্লাবন পরিস্থিতি, জলের তলায় রাস্তা, গ্রামও জলমগ্ন। জলের তোড়ে ভেঙেছে 7টি সাঁকো, বিচ্ছিন্ন ঘাটালের মনসুকার 50টি গ্রাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। সুকান্তর থেকে জানতে চাইবো, সুকান্ত, ঘাটাল মানেই চারদিকে অনেকগুলো নদী দিয়ে ঘেরা একটা জায়গা, সেইখানে এইভাবে যেভাবে জলস্তর বাড়ছে, পরিস্থিতি কতটা উদ্বেগের? দেখো সান্নিক, এক কথায় উদ্বেগের ঘাটালের বন্যা পরিস্থিতি হতে পারে সেই রকম অনুমান করছেন এলাকার মানুষ। আমরা এখন দাঁড়িয়ে আছি ঘাটালের মনসুকা এলাকায়। মনসুকা এলাকায় যে ঝুমি নদী, সেই ঝুমি নদীতে একদিকে যেমন জলাধার থেকে জল ছেড়েছিল, অপরদিকে এই যে নিম্নচাপ, সেই বৃষ্টির যে দুয়ে মিলে এলাকার মানুষ বলছেন যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই এলাকার জল, অর্থাৎ ঝুমি নদীর জল প্লাবিত হয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি যে গ্রামীণ সড়ক যে রাস্তা, সেই রাস্তায় প্রায় 1 হাঁটুর উপরে জল এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এলাকার মানুষ সেই রাস্তা দিয়ে খুব ঝুঁকি নিয়ে তারা কিন্তু যাতায়াত করছেন। এখন আমরা পাশেই যারা যাতায়াত করছেন তাদের সাথে একটু কথা বলে নেবো। দাদা, কোথায় যাবেন? হ্যাঁ, আমি মনসুকা নদীর ওপারে যাব। আমাদের পরীক্ষা এখন ধরুন বিয়ে চলছে, অতএব সেই কিছু নোট রয়ে গেছে। এখন তো কি পরিস্থিতি? জলের পরিস্থিতি খুবই ভয়াবহ। যা পরিস্থিতি, এতে আর কিছুক্ষণ মধ্যে যাতায়াতটাই পুরো বন্ধ হয়ে যাবে। তার কারণ আমাদের এখানেতে এই যে মনসুকা দিয়ে পালপুকুরের মধ্যে আমাদের হাজিরের যে চাতালটা হয়েছিল, ওই চাতালটা কিন্তু আমাদের খুবই বিপজ্জনক অবস্থায় করে তুলেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন একরকম। এবং খাবার দাবার তুলে নিচ্ছেন? হ্যাঁ, খাবার দাবার তুলে নিতে হচ্ছে। তার কারণ কতদিন ডুবে থাকবে, এটা আমাদের বানভাসী এলাকা, হয়তো এখন 15 দিনও ডুবে থাকতে পারে, যার জন্য আমাদেরকে সেভাবে প্রস্তুতি পর্ব নিয়ে রাখতে হচ্ছে। দেখো সান্নিক, এলাকার মানুষ যেটা বলছেন যে তারা বন্যার প্রস্তুতি শুরু করেছেন, অর্থাৎ বন্যা হলে, ঘাটালে তো প্রতি বছর বন্যা হয়, সেই বন্যার জন্য আগাম যে প্রস্তুতি, অর্থাৎ শুকনো খাবার তুলে নেওয়া, জল মজুত করা, এই সব কাজ এখন শুরু করেছেন এই এলাকার মানুষ। শুধু মনসুকা নয়, ঘাটাল মহকুমার যে নদীগুলি অর্থাৎ শিলাবতী, ঝুমি, কেঠিয়া সহ অন্যান্য নদীগুলিতেও জলস্তর বাড়ছে। এক কথায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘাটাল মহকুমা জুড়ে। সান্নিক, বেশ, অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাও চলছে, পড়াশোনাও চলছে। ত্রিপলের ঝুপড়ির ভেতর অঙ্গনওয়াড়ির রান্না এবং অস্বাস্থ্যকর পরিবেশে চলছে 40টি শিশুর পড়াশোনা। নামখানার পশ্চিম অমরাবতীর ঘটনা, সেখানে অঙ্গনওয়াড়ির অবস্থা এরকমই বেহাল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, এই পরিস্থিতিতে বাচ্চারা পড়াশোনা করছে, খাওয়া দাওয়াও সেখানেই ব্যবস্থা করা হচ্ছে। যারা অভিভাবকরা রয়েছেন বা যারা সেখানে যে শিশুরা যারা পড়াশোনা করছে, তাদের তরফে কোনো অভিযোগ কি করা হচ্ছে এই বিষয়ে? হ্যাঁ দেখো, অভিযোগ বলতে এই যে পরিস্থিতি যেটা হয়ে রয়েছে সেটা কিন্তু আজকের থেকে নয়। যে আমফান যে ঝড়, সেই ঝড় হয়ে গিয়েছে প্রায় 5 বছর, এবং সেই পরিস্থিতিতেই কিন্তু এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কিন্তু চলছে। একদিকে ত্রিপলের ছাউনি, অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশ, এবং তুমি জানো এই মুহূর্তে বর্ষাকাল, বুঝতেই পারছো বিষয়টা কতটা অস্বাস্থ্যকর পরিবেশ। এবং এই যে অভিযোগ গ্রামবাসীদের, তারা কিন্তু এই যে বিষয়টা নিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কিন্তু জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। যেটা তাদের যেটা অভিযোগ যে একটা সময়ে যখন আমফানের আগে পর্যন্ত গ্রামবাসীরা একটা মন্দিরের পাশে, যে পশ্চিম অমরাবতী গ্রাম ফ্রেজারগঞ্জের, তাই সেখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের পাশে কিন্তু একটি ঘর করে দেওয়া হয়েছিল। সেই ঘরটি কিন্তু আমফান ঝড়ে উড়ে যায় এবং ভেঙে যায়। তারপর থেকেই এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কিন্তু ওই যে ত্রিপলের ছাউনি খাটিয়ে কোনো রকম ভাবে বাচ্চাদের পড়াশোনা করানো হয়, এবং সেখানেই ওই মাটিতে বসেই কিন্তু খাওয়া দাওয়া চলছে। এই বিষয় নিয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে
যে গ্রামবাসীদের তরফ থেকে কোনো জায়গার আপাতত দেওয়া হয়নি এবং সেই কারণে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এই পরিস্থিতি হয়ে রয়েছে। তবে গ্রামবাসীদের অভিযোগ কিন্তু উল্টো, যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির জন্য বারে বারে প্রশাসনকে জানানো হয়েছে, বারে বারে সবাইকে লিখিত জানানো হয়েছে, কিন্তু কেউ কোনো কিন্তু গুরুত্ব দেয়নি এবং যার কারণেই আজকের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কোনো রকম ভাবে এই তিরপলের ছাউনির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কিন্তু এই বাচ্চারা পড়াশোনা করছে এবং খাওয়া দাওয়া করছে। সানিক, বেশ ধন্যবাদ। বাচ্চা পড়াবে না, যদি বাচ্চারা আসে বাচ্চাদেরকে বসে দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে। একটা ভালো স্কুলও নেই, এখানে ওখানে এর বাড়ি তার বাড়ি, আমরা বাঁশ খুঁটি দিয়ে সবকিছু স্কুল করে দিই, তাও টাইমে স্কুলে আসবে না। দিদিমণি যখন আসবে রান্নিও তখন আসবে, এসে বাচ্চাদেরকে আধ ঘন্টা পড়াবে না, রান্না হয়ে গেল ছুটি দিয়ে দিল। আর বাচ্চা যদি দুটো বাচ্চা এক বাচ্চার মতন খাবার দেবে, আর যেটা বেশি হবে কোটো করে ঢুকিয়ে রান্নি বাড়িয়ে এবারে কাকে জানাবো? এখানে কে প্রতিবাদ করার মতন আছে? জানালে বা কি হবে? জানালে কিছুই হয় না। পঞ্চায়েতকে জানালে কি হবে? দিদিমণিরা বলে আমাদের মতন কাকে পারবে তাকে জানাবে যাও। এই স্কুলটা 2007 সাল থেকে প্রথমে লোকের বাড়ি হতো, তারপরে মন্দির দেওয়া হলো। মন্দিরে কিছুদিন হওয়ার পরে ডিম সিদ্ধ করতে পারতাম না, বাইরে সিদ্ধ করতাম। তারপরে দিদিমণি এবং পাড়ার মায়েরা বাবারা এসে কিছু মন্দিরের পাশে একটা টং মতন করে দিয়েছিল, সেটা কিছুদিন করার পরে সেটা দুবার ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আবার করা হয়, তার করার পরে আবার যে মন্দির হয়েছে, মন্দির হওয়ার জন্য মন্দিরটার পাশে যে ছিল সেটা ভাঙা হয়ে গেছে। তারপরে এখন বর্তমানে এই অবস্থায় চলছে। কাউকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, পঞ্চায়েতে জানা হয়েছে, গ্রামে জানানো হয়েছে। ওই বিষয়টা আমাদের কাছে ওই আইসিডিএস সেন্টার থেকে দিদিমণি জানিয়েছিলেন। ওনার আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের যতটা সাহায্য করার আমরা ওনাকে পেপার দিয়ে সহযোগিতা করেছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আইসিডিএসের যারা সুপারভাইজার রয়েছেন তাদেরকেও এই বিষয়টা বলেছি। পঞ্চায়েত সমিতিও এর আবেদন করেছি, কিন্তু পঞ্চায়েত সমিতিতে বলেছে যে এখন সরকারি কোনো অ্যালটমেন্ট না থাকার জন্য ওনারা ওর কোনো ব্যবস্থা করতে পারছেন না। তা আগামী দিনে ওখান করার কোনো ব্যক্তি যদি সহৃদয় ব্যক্তি যদি জায়গা দিয়ে থাকে তাহলে সরকার থেকে ওখানে একটা আইসিডিএস করে দেওয়া হবে। ফের রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ, এবার শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায়। এখানে তাদের 10 একর জমি দখল করা হয়েছে বলে দাবি রামকৃষ্ণ মিশনের। তাদের অভিযোগ ভুয়ো দলিল দেখিয়ে জমির মিউটেশনও করা হয়েছে। জমি ফেরাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। তাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানানো হয়েছে। শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়া, এবার এই মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের দাবি তাদের প্রায় 10 একর জমি দখল করা হয়েছে, জাল দলিল দেখিয়ে মিউটেশনও করা হয়েছে বলে অভিযোগ। প্রায় 10 একর মতো জমি আছে, কিছু কেনা জমি ছিল আর কিছু একজন গিফট করেছিল। দেখভালের অভাবে ওখানে একটু দখল হয়ে গেছিল। যারা ওখানে দখল করে বসে আছে ওরা কেউ জাল দলিল টলিল বের করে নিজেদের নামে মিউটেশন করে রেখেছে। সেটা তো ঠিক নয়, অরিজিনাল দলিল আমাদের কাছেই আছে। আমরা একটা অ্যাপিল করেছি আমাদের নামে মিউটেশন করার জন্য। জমি ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে জলপাইগুড়ির শাহুডাঙ্গি হাট রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর কাছেও জমি দখলের নালিশ জানিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের জমিটা যদি আমরা ফেরত পাই তাহলে আমাদের মানুষের সেবার কাজে আমরা ব্যবহার করতে পারবো আর কি। শুক্রবার বিকেলে শিলিগুড়ির মেয়রের সঙ্গে বৈঠক করেন রামকৃষ্ণ মিশনের 3 প্রতিনিধি। কারো বিরুদ্ধে অভিযোগ করিনি, এখন অনেকেই তো ওখানে জমিটা দখল করে রেখেছে। আমরা ওনাকে আবেদন জানালাম। আমাদের 10 বিঘা মতো আমাদের কেনা জমি ছিল, আর বাকি 20 বিঘা মতো আমাদের কেউ দান করেছিল। এতদিন ধরে আমরা চেষ্টা করছিলাম কিন্তু ঠিক যোগাযোগ হয়ে ওঠেনি আর কি। আপনি আশ্বাস দিয়েছেন দেখবেন আর কি। এটা 34 বছর আগে লোকগুলো সব বসে টসে গেছে, 76 সালের জায়গা। আমি মেয়র, যেহেতু ওদের সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকে, আমার কাছে এসে আমি যেখানে যা জানানো আমি জানাবো। আমি প্রপার জায়গায় পৌঁছাবো যাতে রামকৃষ্ণ মিশনের বক্তব্যটা জায়গা মতো পৌঁছে। আমি একটা ব্রিজের কাজ করতে চাই। মাসখানেক আগে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলা চালানো হয় বলে অভিযোগ। তার পেছনেও ছিল জমি। শিলিগুড়ি সেবক রোডে 97 কাঠা জমি রয়েছে রামকৃষ্ণ মিশনের। সেই জমির দখল নিতে স্থানীয় কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। সেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি পুলিশ। তদন্তে জানা যায় সেবক রোডের জমিটি নিয়ে 2015 সালে একটি মামলা হয়। সেই মামলায় জয়ী হয় শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন। সেই জমির দখল নিতেই রামকৃষ্ণ মিশনে হামলা হয় বলে অভিযোগ।
এবার জাল দলিলে রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। রেশন দুর্নীতিতে জালে আরো 2। ম্যারাথন জেরার পর পাকড়াও দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান। গ্রেফতার তার দাদা আলিফ নূরও। ভুয়ো কৃষকদের নামে 45 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির। লোকসভা ভোট মিটতেই রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। এবার এজেন্সির জালে রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের 2 মামাতো ভাই আনিসুর রহমান ওরফে বিদেশ এবং আলিফ নূর ওরফে মুকুল। ধৃতদের মধ্যে আনিসুর রহমান তৃণমূল নেতা, দেগঙ্গা 1 ব্লকের তৃণমূল সভাপতি। মঙ্গলবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। আনিসুর আলিফের দেগঙ্গার বাড়ি এবং চালকলেও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। ইডির দাবি, সেদিন আলিফের বাড়ি অফিস থেকে উদ্ধার হয় 25 লক্ষ টাকা এবং বেশ কিছু নথি। 2 ভাইকেই বৃহস্পতিবার তলব করা হয় সিজিওতে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার গভীর রাতে আনিসুর আলিফকে গ্রেফতার করে ইডি। তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রায় 30 থেকে 32 বছর আগে আনিসুর আলিফের বাবা রাইস মিলের ব্যবসা শুরু করেছিলেন। সেই সময় তাদের বাবার সঙ্গে ছিলেন মামাতো দাদা বাকিবুর রহমান। পরে বাকিবুর রহমান আলাদা ব্যবসা শুরু করেন। পারিবারিক চালকলের ব্যবসা চালিয়ে গেছেন 2 ভাই আনিসুর ও আলিফ। আনিসুর রাজনৈতিক কাজে ব্যস্ত হয়ে পড়লে একাই ব্যবসা সামলান তার দাদা আলিফ নূর ওরফে মুকুল। অভিযোগ, বাকিবুরের মতোই ভুয়ো চাষির মাধ্যমে সরকারের ঘর থেকে 45 কোটি টাকা হাতিয়েছেন আনিসুর আলিফ। পরে আবার সেই টাকাই নাকি ট্রান্সফার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের 3টি কোম্পানির অ্যাকাউন্টে। অভিযোগ, 100-এরও বেশি জনকে চাষি দেখিয়ে সরকারি টাকা হাতানো হয়েছে। পরিচিতদের চাষি দেখিয়ে নাকি ধান কেনা বেচা করাতেন আনিসুর আলিফ। ইডি সূত্রে দাবি, চালকলের মাধ্যমে কালো টাকাকে সাদাও করতেন আনিসুর আলিফ। প্রথমে চাষিদের কাছ থেকে কালো টাকায় ধান কিনতেন আনিসুর আলিফ। তারপর ভুয়ো চাষির মাধ্যমে সেই ধান বিক্রি করতেন সরকারের কাছে। সরকারের চোখে ধুলো দিতে 2 ভাই কোঅপারেটিভ সোসাইটিও বানিয়ে ফেলেন বলে অভিযোগ। ইডির দাবি, এই কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমেই নাকি চলত ধানের কেনা বেচা। অভিযোগ, দীঘা সহ একাধিক জায়গায় 2 ভাইয়ের বিলাসবহুল হোটেল রয়েছে। মঙ্গলবার আনিসুর আলিফ ছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে দাবি, বারিকের অফিসে মিলেছে দুবাইয়ের সম্পত্তির নথি। নামে বেনামে লগ্নি করা হয়েছে বলে সন্দেহ ইডির। রেশন দুর্নীতির টাকাতেই কি দুবাইয়ের সম্পত্তি? উত্তর খুঁজছে ইডি। নিউজ 18 বাংলা।